ধন্যবাদ। সকলকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যের আলোতে। বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছো, আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা। সংবিধানের একটা জায়গা, সেটা হচ্ছে পার্লামেন্ট, এবং পার্লামেন্টের লোকসভা, রাজ্যসভা, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা জানো যে প্রত্যেকটা দেশ যে শাসিত হয়, প্রত্যেকটা দেশের একটা আইনসভা আছে, আইনসভার আন্ডারে প্রতিটা দেশ, এবং সেইভাবেই একটা দেশ শাসিত হয়। আমাদের দেশেও তার অন্যথা নয়, আমাদের দেশেও সেই পার্লামেন্ট আছে। আমাদের দেশের পার্লামেন্ট দুটো কক্ষ, একটা হচ্ছে উচ্চকক্ষ আর একটা হচ্ছে নিম্নকক্ষ। আমি আসছি, তার আগে একটু বলে নিই যে বিভিন্ন যে চাকরির পরীক্ষা আছে বা বিভিন্ন তোমাদের ক্লাসের পরীক্ষা আছে, সেগুলো পরীক্ষাকে সামনে রেখে কিন্তু এগুলো জানা দরকার। শুধু পরীক্ষার কথা বাদ দাও, কারণ একটা দেশের নাগরিক হিসেবে তোমাদের পার্লামেন্ট সম্পর্কে একটু নলেজ থাকবে না, সেটা কখনোই কাম্য নয়। তাই পার্লামেন্ট সম্পর্কে একটা সুন্দর নলেজের প্রয়োজন, কারণ আমরা ভোট দিই, কিভাবে আমাদের ভোট যায়, কোথায় যায়, কিভাবে যায়, এবং কিভাবে আমাদের শাসনতান্ত্রিক পরিকাঠামো আমাদের পরিচালনা করে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই করে আমাদের একটু জানা প্রয়োজন। এবং সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই আজকে আমার ছোট্ট সম্ভার এই পার্লামেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আমি চলে যাচ্ছি। পার্লামেন্ট বলতে কি বোঝায় একটু বলে নিই। যে আমাদের কনস্টিটিউশন বা সংবিধান একটা যে কিভাবে শাসিত হবে একটা দেশ, তার একটা রূপরেখা তৈরি করেছে, বা সেই রূপরেখার মূল যে ভিত, তা হচ্ছে পার্লামেন্ট। আমাদের দেশের পার্লামেন্ট, আমরা কেন্দ্রীয় আইনসভা, অর্থাৎ এই যে আমাদের দিল্লি এবং আমাদের যে ভারতবর্ষ, এই যে টোটাল যে আমি মানচিত্রটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই টোটাল ভারতবর্ষটা কিভাবে শাসিত হবে তার জন্য একটা প্রতিষ্ঠান বলতে পারো, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে পার্লামেন্ট। আমাদের দেশের পার্লামেন্টের দুটো কক্ষ আছে, তাই আমাদের দেশের পার্লামেন্টকে বলা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আমাদের আইনসভার দুটো কক্ষ, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভা, এই লোকসভা হচ্ছে নিম্নকক্ষ আর রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। আমি আজকে শুধুমাত্র লোকসভা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে যদি আমরা ধরি এই যে একটা পার্লামেন্ট, এই পার্লামেন্টের যদি দুটো কক্ষ ধরি আমরা এখানে, এটা আমরা হচ্ছে লোকসভা, অর্থাৎ এটা হচ্ছে লোকসভা আর এটা হচ্ছে রাজ্যসভা। আমি আলোচনা করব এই লোকসভা কি এবং লোকসভা কিভাবে গঠিত হয়, লোকসভার কাজ কি, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমার আলোচনা। প্রথমত দেখো, গণতান্ত্রিক, আমি যখন এর আগে সংবিধানের প্রস্তাবনা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে দেবে গণতান্ত্রিক কথাটা ছিল, গণতন্ত্র কথাটা ছিল। গণতন্ত্র কি সেই সংক্রান্ত বিষয়ে একটু কথা বলে নিই। গণতন্ত্র হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্ক মানুষের ভোটাধিকারের ভিত্তিতে যে জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং সেই জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত যে শাসনতান্ত্রিক পরিকাঠামো, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম, এটাই হচ্ছে গণতন্ত্র। তো আমরা এখানে দেখব যে এই যে লোকসভা, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ যেটা বলা হচ্ছে, সেই লোকসভাতে কারা থাকেন বা এই লোকসভা অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানটা কিভাবে গঠিত হয়, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলে নিই। তোমরা জানো যে আমাদের দেশের রাজ্য আছে বিভিন্ন জায়গাতে। আবারও একটু বলে নিই, এখানে যেমন একটা পার্লামেন্ট আছে, ঠিক এখানেও, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যেও একটা আইনসভা আছে, যেমন রাজ্য আইনসভা বলা হচ্ছে বা বিধানসভা বলা হয়। আমি সেই সংক্রান্ত বিষয় নিয়ে অন্য একদিন আলোচনা করব। তার জন্য আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, অর্থাৎ এটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে এই ভাবনাটা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, অর্থাৎ কেন্দ্রের একটা আইনসভা থাকবে এবং প্রত্যেকটা রাজ্যের একটা আইনসভা থাকবে, এবং রাজ্যের আইনসভাকে বলা হচ্ছে বিধানসভা। যাই হোক, আমি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা পরে করব। আমি চলে আসছি এখন যেটা হচ্ছে লোকসভা। আমরা দেখবে ভোট দিতে যাই, আজকে লোকসভার ভোট, আমরা জানি যে এই লোকসভার ভোট চলছে, এইসব ব্যাপারগুলো থাকে, কিন্তু অনেক মানুষ জানেন না যে লোকসভা আসলে কি। আমি সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করছি আর কি। তো এখানে দেখো নিম্নকক্ষ, অর্থাৎ আমাদের যে পার্লামেন্টের নিম্নকক্ষে কারা থাকবেন। সারা ভারতবর্ষের যে আমাদের যে এত বড় ভারতবর্ষ আছে, সেখানে বিভিন্ন রাজ্য আছে, রাজ্যের প্রত্যেকটা রাজ্যের একটা নির্দিষ্ট আসন আছে, সেই আসনে ভোট হবে, জনগণ ভোট দিবে এবং সেই প্রতিনিধিরা এই রাজ্যসভাতে যাবেন। যেমন ধরো আমাদের দেশের এখানে মোট যে সদস্য পার্লামেন্টের, এদের হচ্ছে বলা হচ্ছে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ এটাও এমপি মেম্বার অফ পার্লামেন্ট, আর লোকসভাও এমপি মেম্বার অফ পার্লামেন্ট। কিন্তু লোকসভা কিভাবে গঠিত হয় সেটা একটু বলে নিই। দুটো আলাদা আলাদা বিষয়, অর্থাৎ আলাদা আলাদাভাবে গঠিত হয়। লোকসভার সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে এই লোকসভা সদস্যরা আসেন, তারা মানুষ ভোট দেন এবং ভোটিং সিস্টেমের মাধ্যমে তারা এই লোকসভায় আসে। প্রথমত এই লোকসভাতে কতজন থাকে সেটা একটু বলে নিই। লোকসভাতে থাকে 552 জন সদস্য থাকেন, 552 জন। এই 552 জনের মধ্যে থাকে
530 জন হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20 জন এবং বাকি যে দুজন থাকছে সেই দুজন হচ্ছে পদাধিকার বলে রাষ্ট্রপতি মনোনীত করবেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে মনোনীত করবেন। এটা হচ্ছে রাষ্ট্রপতির আলাদা ক্ষমতা। আমাদের পার্লামেন্টারি যে সিস্টেম, আমাদের যে সংসদীয় গণতন্ত্র আছে, সেই সংসদীয় গণতন্ত্রের আমাদের সাংবিধানিকভাবে প্রধানের ভূমিকায় যাকে যে পদটা আছে তা হচ্ছে তোমরা জানো, সেটা হচ্ছে এই রাষ্ট্রপতি। যাই হোক, এখানে তাহলে আমরা দেখতে পেলাম এখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করলো, যেমন পশ্চিমবঙ্গে আছে 42টা, ঠিক আছে। তো এইভাবে এখানে গেল এবং সেখানে গিয়ে পরে কিভাবে প্রধানমন্ত্রী হয় সেটা একটু বলে নিই। অর্থাৎ এখানে লোকসভার যে সংখ্যাগরিষ্ঠ দল বা জোট, তাদের একজনকে প্রধান হিসেবে তৈরি করা হয় এবং সেই প্রধান এবং তার নেতৃত্বে একটা মন্ত্রিসভা গঠিত হয়। এইভাবেই দেশটা চলে। অর্থাৎ লোকসভার যে জোট বা লোকসভার একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দল হতে পারে, তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং তার নেতৃত্বে যে একটা মন্ত্রিসভা তৈরি হয়, যেমন ধরো খাদ্যমন্ত্রী, যেমন ধরো বা বিদেশ মন্ত্রী, রেলমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে মন্ত্রীগুলো আছে, বিভিন্ন মন্ত্রীগুলো আছে, সেই মন্ত্রী নির্বাচিত বা তৈরি করা হয় মন্ত্রিসভা এবং মন্ত্রিসভা এই পুরো দেশটাকে পরিচালনা করেন। তো এই লোকসভার যে সদস্যরা গেলেন, সেখানে সেই লোকসভাকে পরিচালনাকে করবেন, তারও একটা সিস্টেম কিন্তু এই কনস্টিটিউশন বলে দিয়েছে বা সংবিধান বলে দিয়েছে। আমরা সেটা দেখব। অর্থাৎ এই যে এখানে দেখো 552 জন সদস্য গেলেন এবং 552 জন সদস্যের মধ্যে একজনকে স্পিকার হিসেবে নিয়োগ করা হয়। স্পিকার কারা তৈরি করেন? এই 500 জনের মধ্যে থেকে হবে। অর্থাৎ 500 জন মধ্যে যারা স্পিকার পদে ভোটে দাঁড়াবেন, তারাকে এই 552 জন যারা আছেন সদস্য, সেই সদস্যরা নির্বাচিত করবেন। তাদের মধ্যে যিনি সবথেকে বেশি ভোট পাবেন তিনি স্পিকার হবেন। অর্থাৎ পুরো এই হাউসটা, অর্থাৎ এই লোকসভাটা নিয়ন্ত্রণের অধিকারটা তিনি পাবেন। আমাদের বর্তমান যিনি স্পিকার আছেন তোমরা জানো, সে হচ্ছেন ওম বিড়লা। এখন প্রশ্ন হলো যে লোকসভাতে সদস্য পদ পেতে গেলে তাকে ন্যূনতম কী ধরনের তার যোগ্যতা থাকার প্রয়োজন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলে নিই। অবশ্যই তাকে 25 বছর বয়স্ক হতে হবে, তার মূল বয়স হবে 25 বছর। তিনি ভারতের নাগরিক হবেন, দ্বিতীয় কথা। তৃতীয় কথা, তিনি রাজ্য বা কেন্দ্রের কোনো চাকুরিরত অবস্থায় থাকবেন না। আরও অনেক আছে, সেই জায়গাগুলো আমি যাচ্ছি না। মোটামুটি এই জায়গাগুলোকে তাকে যোগ্যতার মাপকাঠি হিসেবে দেখা হবে এবং সেইভাবেই তিনি ভোটে লড়াই করে এখানে যাবেন। পরের যে জায়গায় যাব, আমি স্পিকার নির্বাচন সংক্রান্ত কথা বলে নিয়েছি। তো এই মানুষগুলো ওখানে গিয়ে কি করবেন? যে আমাদের দেশ পরিচালনার তারা একদম প্রত্যক্ষভাবে সেখানে কাজ করবেন। সেখানে কি কাজ? সেখানে হচ্ছে ধরো আভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত ব্যাপারে কাজ করবেন, আর্থিক বিষয় সংক্রান্ত বিষয়ে কাজ করবেন এবং সর্বোপরি বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে বা বিদেশে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যার নিরিখে ভারতবর্ষের অবস্থান কোন জায়গায় থাকবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে এইখানে আলাপ আলোচনা হবে। সেই আলাপ আলোচনার মাধ্যমে এই জায়গাগুলো হবে এবং সর্বোপরি দেশ পরিচালনা করার জন্য যে আইনের নিরিখে তো একটা দেশ পরিচালিত হয়। সুতরাং সেই আইন পরিচালনার জন্য, আইন তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই লোকসভার একটা বিরাট বড় ভূমিকা আছে। লোকসভা এবং রাজ্যসভা দুটোরই ভূমিকা আছে। আমি রাজ্যসভা সংক্রান্ত বিষয় নিয়ে পরে আসব। এবং আমরা এইভাবেই কিন্তু একটা দেশ শাসিত হয়, অর্থাৎ এখানে আইন তৈরি হয়, এখানে বৈদেশিক নীতি নির্ধারণ কীভাবে হবে তার আলাপ আলোচনা হয় এবং এইভাবেই একটা দেশ শাসিত হয়। মোটামুটি আমি কম কথাতে এই লোকসভা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। নমস্কার।